দিল্লিতে পুলিশের চোখে মরিচ মেরেছে, মানে পিপার স্প্রে করেছে, তার পুটকিতে কয়টা বাড়ি দিয়েছে, আর নাসিরুদ্দিন শাহের পাছা জ্বলতেছে, শাবানা আজমিদের কলজা জ্বলতেছে, প্রকাশ রাজের হৃদয় ভেঙে যাচ্ছে, মমতা ব্যানার্জির আত্মা ফেটে যেতেছে, যাদব সপার ঘুম আরাম হয়ে গেছে, রাহুল গান্ধীর পাগল হয়ে গেছে এই কটা পাঁচায় কটা বাড়ি দেওয়ার কারণে। কিন্তু এরাই কিন্তু আবার ইরানে খোমেনি তেহরানের খসায় হাজার হাজার মানুষ মেরে ফেলেছে, নারীদের মেরে ফেলেছে পুরোখানে, তার পক্ষে আবার দালালি করে। অদ্ভুত ব্যাপার এদের 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 মানবতা বোধ। এই বাটপাড়িদের জন্য বলছি যে বামপন্থীরা আরো খারাপ, মুসলমানদের এরা ভয়ঙ্কর। ভারত ভাঙার জন্য ভারতের শত্রু হচ্ছে মুসলিম লীগ আর মুসলমান, সে যে দলেই থাকুক। বলেনি রাষ্ট্রবাদী মুসলমান নয়, যারা মুসলিম লীগ, ভারতের অনেক রাষ্ট্রবাদী মুসলমান যারা ভারতের জন্য জান দিবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মুসলিম লীগ আর মুসলমান, তারা যেই দলেই থাকুক, তারা কংগ্রেসে থাকুক, তারা সপাতে থাকুক, তারা বামেতে ঢুকুক, যেখানে ঢুকুক, তারা সবসময় চেষ্টা করতেছে কিভাবে ভারতকে ভাঙবে। আর এই বামপন্থীরা, আমি বলেছি এটা হলো 1 আর 2 নাম্বার সূত্র। তারপর অন্যান্য রাষ্ট্রের নাম সেখানে আমি নিয়েছি, আমার গবেষণা যেটা হয়েছে। তো এরা ওইখানে গিয়ে হয়েছে, আর কারা ওইখানে? আপনি বলেন, ভারতে এই মুহূর্তে প্রায় ইসলামী রাষ্ট্র, ভারত ভাঙার জন্য তো বামদের এনজিও, এই দেখেন অরুন্ধতী রায়কে, তার এনজিওর দোকান আছে, এই ফ্রডমাজার এনজিওর দোকানের মালিক, এই রেজনা বন্যা বাংলাদেশের, এদের এনজিওর দোকানের মালিক, এই ফ্রডমাজারে বলছিল উপদেষ্টা ফরিদা নাকি খরিদ আক্তার, রেজনা বন্যার এনজিও রয়েছে, তার জামাই তার বাতারে যখন গুম করা হলো, আমরা তার পক্ষে আন্দোলন করেছি, মানববন্ধন করেছি। এই বাটপার ছিল, কত বড় বাটপার এসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। তো ভারত এরকম আছে, এনজিও সব দোকানদার, সবগুলো দেখবেন। এই যে ওয়াংচুক নাকি পংচুক একটা আছে লাদাখের, বিরাট বড় শিক্ষাবিদ দাবি করে, কোনো সন্দেহ নাই তার অনেক অবদান রয়েছে শিক্ষাতে। কিন্তু সে কি বলেছে যে চীন হামলা করলে সে চীনের সাথে থাকবে। একটা রাষ্ট্রদ্রোহী, এটা কি হয়? আপনি মেনে নেবেন? ভারতে প্রায়, আমার জানা মতে প্রায় 145টির মতো সংগঠন কাজ করতেছে ইসলামী রাষ্ট্র মানে। কয়টা? ভারতের হিন্দুদের বলতেছে এবার, যে কোনো প্রকার হিন্দু, যে রঙেরই হন, ভারতের 145টা সংগঠন, 145, আবার 145টা সংগঠন, কোন এক সময় নাম সহিল লিখে দিব, তারা ভারতকে ইসলামী স্টেট বানানোর জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে, দেশি বিদেশি অর্থ সহযোগিতা নিয়ে। মনে রাখেন। আর হিন্দুরা তখন জাত পাত, তারপরে কি বাম ডাইন, এরা জানেই না যে দেশ যেদিন হিন্দু স্টেট হয়ে, যেদিন মুসলমানদের 50% কবলে চলে যাবে, এরা এরা হিন্দুত্ববাদ নিয়ে কথাই বলতে পারবে না। গণতন্ত্র নিয়ে যাবে গোয়াল করে, আর সমাজতন্ত্র ধরবে আর বঙ্গোপসাগরে ফেলাই দিবে। এই বামদের এটা জানে ভারতের কমরেডাররা, ইরানের চোখে দেখে না, এরা এখনো শিখে নাই। হ্যাঁ, তারপরে নাসিরুদ্দিন শাহ, উরি বাপরে বাপ, এবার সের দিল ছাত্রদের জন্য, দিল, তার হৃদয়, গুর্দা, ফেফড়া, কলজা, তলপেট ফেটে যাইতেছে বেদনায় ছাত্রদের জন্য। কিন্তু এই সেই নাসিরুদ্দিন শাহ কাসাবের মতো জঙ্গির পক্ষে সাইন করেছিল তার জন্য ফাঁসি না হয়। ভারতের শত শত মানুষকে জঙ্গিবাদী হামলায় পাকিস্তানি কাসাব মেরে ফেললো, তার পক্ষে গিয়ে সাইন করেছিল নাসিরুদ্দিন শাহ, তার জন্য ফাঁসি না হয়। তখন ভারতের লোকের জন্য দিল কাঁদে নাই, তখন বলে নাই হাম ইয়াদ রাখেঙ্গে, পেলগাঁয়ে হামলার পর বলে নাই ইয়াদ রাখেঙ্গে, তাজ হোটেল, তাজ আর অন্যান্য হোটেলে হামলা করার পর নাসিরুদ্দিন শাহ বলে নাই হাম ইয়াদ রাখেঙ্গে। ভারতে অনেক সন্ত্রাসী জঙ্গি হামলা হয়েছে বিদেশি, তখন নাসিরুদ্দিন শাহ বলে নাই ইয়াদ রাখেঙ্গে। ইন্দিরা গান্ধী হাজার হাজার শিখদের মেরে ফেলছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস সরকার, তখন নাসিরুদ্দিন বলে নাই ইয়াদ রাখেঙ্গে। কিন্তু কয়টা সন্ত্রাসী, দেশদ্রোহী, বাটপার, বিদেশি ফান্ডে পরিচালিত কয়টা ককরোচের পুটকিতে নাকি পাশাতে বাড়ি দিছে, আর নাসিরুদ্দিন শাহ এখন ইয়াদ রাখেঙ্গে। অর্থাৎ নাসিরুদ্দিন শাহ এই ভারতে থেকে হিন্দু মেয়ে মহিলা বিয়ে করেছিল, সেখানে তার ঘরে বাচ্চা আছে, পরে আবার ওটা সংসার চালানো মুসলমান বিয়ে করেছে। ওই লাভ জিহাদ বলা নাসিরুদ্দিন শাহ করা কাম সারছে। কিন্তু এই নাসিরুদ্দিন শাহ অন্যান্য লোকদের নিয়ে কথা বলেন ইয়াদ রাখেঙ্গে, কারণ ভিতরে গজওয়াত তুলেন। যতই আমি বলেছিলাম মুসলমানরা কখনো অভিনেতা হয় না, নায়ক হয় না, নায়িকা হয় না, গায়িকা হয় না, শিল্পী হয় না, শিক্ষক হয় না, প্রফেসর হয় না, ডাক্তার হয় না, মুসলমানই থাকে। দিন শেষে গজওয়াতুল হিন্দ, নাসিরুদ্দিন শাহ সেই স্বপ্ন দেখে। নাসিরুদ্দিন শাহর মতো কিংবদন্তি অভিনেতারা এখন তার জ্বলে উঠছে, মানে ওই যে নরেন্দ্র মোদী সরকার, এরা সহ্য হইতেছে না চিঙ্কুবাম, যে আবার চিঙ্কুবামের পর গজওয়াতুল হিন্দ। আরেকটা জিনিস বলি আপনাদের, তাহলে এখন কি হবে দেশে, ভারতে কি ঘটতে যাচ্ছে? তাহলে কি ভারতের নরেন্দ্র মোদী সরকার পতন ঘটবে? অতনালি আদেশের না, আদেশের নালি আদেশের, বুঝতে পারছেন? বিজেপিকে হটানো তো সস্তা না, বরং এই যে তথাকথিত আন্দোলন চললো, তথাকথিত ককরোচ পার্টির, এটা মৃত, এক পুলিশ আবার বলে দিয়েছে, কর্মকর্তা বলেছে এটা তো মৃত ককরোচ। এরা, আমি বলেছি এরা মৃত না, এরা উড়ে এসে জুড়ে বসা ককরোচ। একবার তেলাপোকা আরেকবার কিন্তু উড়ে যায়, তেলাপোকা উঠতে দেখেছেন, আমি দেখেছি ছোটবেলায়, দেখেন নাই? এক ঘর থেকে আরেক রুমে চলে যায় তেলাপোকা, এরকম উড়ে এসে দূরে বসে তেলাপোকা। এরা, এটা ডেডও না, ডেড মানে কি আপনার ঘরে ছিল, এগুলো বাইরে থেকে আসছে, মানুষ এটা বুঝে ফেলেছে। এই সরকারকে আপনি হটাইতে পারবেন বিপ্লব করলে, কিন্তু রাহুল গান্ধীর কি বিপ্লব করার মুরুদ আছে?
নাই, সেই মুরুদ তার নাই। তার বোনের সেই মুরুদ আছে নাই, তার মা সোনিয়া গান্ধী সেই মুরুদ আছে নাই। সপা নেতা যাদব সাহেবের সেই যাদব কাপুত্র যাদব, তার কি সেই ক্ষমতা আছে বিপ্লব করে? নাই। মমতা ব্যানার্জি তো নাই, তার দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর এই মুহূর্তে 360টা আসন নিয়ে, প্রায় সম্ভবত 346, 6টা বোধহয় নিয়ে নিচ্ছে এখন, 360টা আসন নিয়ে তারা বসে আছে এই 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 বিলটা পাশ করার জন্য। এদের ক্ষোভটা কোথায় জানেন? তেলচোরা পার্টির। তেলচোরা পার্টির ক্ষোভটা হইলো, তেলচোরা পার্টির, আমার লাইভে যেতে হবে আরেকটায়। এই তেলচোরা পার্টির ক্ষোভটা কোথায় আমাকে বলেন। এই তেলচোরা পার্টির ক্ষোভটা বলি আপনারে। তেলচোরা পার্টির ক্ষোভ হইলো, সন্তারিক তো মনে থাকে না, হুবহু তারিখ বলে দিই। হ্যাঁ, FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এইটার বিরুদ্ধে এদের আন্দোলন। এইটা আইন তৈরি হয়েছিল প্রথম প্রণীত হয় 76 সালে। 76 সালে বিজেপি ক্ষমতায় ছিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল, অমিত শাহ ছিল। 76 সালে বিজেপির হয়ে কি এই যে আপনার শুভেন্দু অধিকারী ছিল, হেমন্ত বিশ্ব শর্মা ছিল, কারা RSS ছিল, কারা ছিল দেখেন তো 76 সালে সার্চ করে কে ক্ষমতায়। তাইলে সেই সময়ের আইন 2010 সালে আবার এই আইন নতুন করে কার্য হয়, FCRA। পরবর্তীতে একাধিক বিষয় সংযোগ করে এই 2026 সালে আবার নতুন করে 20 সালের পরে 20 সালের পরে আমি আরো ক্লিয়ার করে দিই আপনাদের, কারণ কোনো কিছু আপনাকে জানতে হবে। এটা কি করেছিল 2020 সালে FCRA সংশোধনী অ্যাক্ট কিছু পরিবর্তন আনা হয়। সেইখানে বিদেশি অনুদান নিবন্ধন সংস্থায় যে স্থানান্তর করবে, গ্র্যান্ট করবে, সেটা নিশ্চিত করা, সরাসরি স্থানান্তর করতে হবে। কি করতে হবে? সব অনুদান, সব বিদেশি অনুদান গ্রহণের জন্য SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নিউ দিল্লি মেইন ব্রাঞ্চ একটি নির্দিষ্ট FCRA অ্যাকাউন্টে রাখা বাধ্যতামূলক করেছে। এইবার ভারতের যত এনজিওর মালিক আছে, বামেরা, সামেরা, তারপর কংগ্রেসীরা, নন কংগ্রেসীরা, সাপা মোপা খপা, তাদের আগুন লেগে গেছে। আসল ঘটনা বুঝতে পারছেন তো? রাগটা কোথায়? আসল জায়গা বুঝছেন? ককরোচ পার্টি আন্দোলন হইলে নিট মিট কিচ্ছু না। তাদের হইলো, আবার বলি, বিদেশি অনুদান SBI নিউ দিল্লি মেইন ব্রাঞ্চ আগে, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকে, মানে এখন বাংলাদেশ ব্যাংকে আগে আসতে হবে, ঠিক আছে? বাংলাদেশে কোনো নির্দিষ্ট ব্যাংকে আপনি টাকা আনতে হবে এনজিওদের, তারপর আপনি নিয়ে যাবেন। এইটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এখন তো কত আসলো কত গেল এটা তো হিসাব চাইবে সরকার। এই জন্য তাদের মাথা, এটা বাধ্যতামূলক করা হয়েছে FCRA। আরেকটা রাগ হলো এদের, এই অনুদানের, বিদেশি অনুদানের 50% 20% করা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক কাজে, আপনি বুঝতেন তো, প্রশাসনিক কাজের খরচ দেখায় এরা কিন্তু এদের বাটপা এটা চালায়। এটা সরকার বলছে এটা 50 জায়গায় 20% করতে হবে। এটা আরেক কাজ, পাগল হয়ে গেছে। আরেকটা কি, সেটা হলো সংস্থান প্রধান কর্মকর্তাদের পরিচয়, প্রধান কর্মকর্তাদের পরিচয় সরকারকে নিশ্চিত করতে হবে। এই সংস্থা যারা চালাবে, ওই থেকে আসলো টাকা, সেটা কনফার্ম করতে হবে। কার কাছে আসলো, ওই ব্যক্তি কারা, ওই কোন কমিটি, কোন কি, মানে যত আইনগত, মানে ওই সংস্থায় কে, এনজিওতে কে কে থাকবেন, সবগুলোকে জানাতে হবে। আচ্ছা, তারপরে কি সংশোধনী আনছে শোনেন, কেন এত খেপছে? কারণ হলো তারা অ্যামেন্ডমেন্ট আনছে 2026 বিলের, সেখানে আনছে হলো যে সরকারের একটা অথরিটি থাকবে, মানে সরকার নিজস্ব একটা অথরিটি রাখবে। তারা মনিটরিং করবে যে বিদেশি অনুদান সম্পদ কোথায় কোথায় ব্যয় হয়, এটা তারা খোঁজ রাখবে। এটা তাদের দেখার অধিকার দিতে হবে। এই জন্য এদের মাথা খারাপ হয়েছে। আরো কি খারাপ হয়েছে? হ্যাঁ, কোন বিদেশি অনুদান কোন রাজ্যে বা কোন রাজ্যে বা কোন অঞ্চলে কোন জায়গায় ব্যবহার করবেন, নিবন্ধনের সময় তার নির্দিষ্ট উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি নির্দিষ্টভাবে লেখলেন, আপনি টাকা অনুদান নিয়ে আসলেন পশ্চিমবঙ্গ রাজ্যের নামে, বা আপনি আনলেন মনে করেন যে আসামে, বা আপনি আনলেন আপনার মিজোরামে, বা আপনি নিলেন মণিপুর, বা আপনি নিলেন কাশ্মীরে, কিন্তু ওই টাকা এনে আপনি দিল্লিতে খরচ করলেন, বা দিল্লি নামে এনে আপনি কেরালায় খরচ করলেন, এবং সেটা গোপন রাখলেন, এটা চলবে না। আগে আপনাকে উল্লেখ করতে হবে অনুদান কোথায় কোথায় খরচ হবে। এইটা এদের মাথা খারাপ হয়ে গেছে। তারপর আরো কি করছে, তো এই যে বৃদ্ধি পেয়ে গেছে, এর জন্য এদের মাথা খারাপ। কারণ এই যে বিদেশি ফান্ডিং আসে, মধ্যপ্রাচ্য থেকে ফান্ডিং আসে মুসলমান বানানোর জন্য, হিন্দুদের, অন্যান্য দেশ থেকে আসে খ্রিস্টান বানানোর জন্য। তো এইবার তো ধর্মান্তরকরণ কাজে তো আপনি ধরা খেয়ে যাবেন। এই যে মাথা খারাপ হয়ে গেছে। আর দেশ ভাঙার ষড়যন্ত্র বামপন্থীদের জন্য আসে, অরুন্ধতী রায় গ্যাংদের জন্য আসে, ঠিক আছে, ইরফান হাবিবদের জন্য আসে। এটা তো আছে বসু, ওই যে, আর ওই দেশে পশু মশা, এই দেশে যেমন এক পশু আছে, এই দেশে এক বড় পশু না, এই দেশে পশু, তারপর চক্র বক্রবর্তী যেমন গরু মাংস খায়, কলকাতায় তো এরকম আছে, গরু মাংস খায় আবার রাস্তার মধ্যে খায়। তো এদের ফান্ডিং আসে, বুঝতে পারছেন? এগুলো তো ধরা খাবে। ওই দিল্লির টাকা আসবে, দিল্লি থেকে টাকা যাবে কাশ্মীরে জঙ্গিদের জন্য, দিল্লি থেকে টাকা আসবে চিঙ্কুবাম কলকাতা, দিল্লি থেকে টাকা আসবে শহীদুলের কাছে, ঢাকায় তাফালিং করবে,
এগুলো আবার নেগেটিভ পয়দা করবে, এগুলো ধরা খাইছে, এই জন্য এদের এখন মাথা খারাপ। কারণ শহীদুল, আপনি জানেন ভারতে যে এনজিও টাকা আসে, এই ফান্ড বাংলাদেশে চিঙ্কুবান্দার হাতে আসে, তার একটা অংশ। এখন থেকে ধরা পড়ে যাবে, মাথা খারাপ, বুঝতে পারছি। এই জন্য কক্রোচদের নামাই দিছে। আপনি দেখেন সবগুলো এনজিও দোকানের মালিক ওয়াংচুক, এনজিওর মালিক। ওয়াংচুকের বউ কারা খুঁজলেন তো? ওই যে ওয়াংচুকের নামে এত আন্দোলন, যে ওয়াংচুকের বউ কে, তার পরিচয়টা একটু এনজিও। আপনারা অনেক কিছু এখানে বলা যায়, আমি বললাম না, আপনার অনেক বড় লম্বা হয়ে যাবে লাইভ। তাই বলে আপনারা ওইখানে গিয়ে সার্চ করেন যে ওয়াংচুকের বউ কোন দেশের, ওয়াংচুকের বউটা কোন দেশের, আপনি খুঁজলেন এবং কোন দেশ থেকে এনজিও, কোন দেশের ফান্ডে চলে। অরুন্ধতী রায়ের ফান্ড কোথেকে আসে দেখেন। ওই যে বই যে লেখেন, আগে আমি কি জানতাম জানেন, যে এত বই লেখে, বই লেখা যে ফান্ড থাকে সেটা জানতাম না। ঠিক আছে, ফান্ড লাগে, আগে ফান্ড দেয় পরে বই লেখে। এই বড় বড় লেখিকাতে দেখেন এনজিওর এগুলো ফান্ড আছে বই লেখার জন্য, যে তুমি এই ন্যারেটিভ পয়দা করবে এই বই লিখে, এই জন্য টাকা পাওয়া যায়। এই জন্য ভারত থেকে, কলকাতা থেকে দেখেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের বড় ভাই নাকি ছোট ভাইয়ের মেয়ে, মানে তার নাতি, ঘরের নাতি, সে লেখে যে 25,000 মুক্তিযোদ্ধা বাংলাদেশে নাকি 71 সালে 25,000 মারা গেছে। আর অরুন্ধতী রায় বই লেখে যে 71-এ নাকি পাকিস্তানিরা আমাদের কিছুই করে নাই। এই অরুন্ধতী রায়কে বলেছিলাম যে তার সাথে দেখা হইলে আমার অনেক কিছু ঘটে যেতে পারে, এর জন্য আমার দিকে অনেকে রাগ করছে। আমার দেশে নাকি 71 সালে পাকিস্তানে কিছু করে নাই, এই কথা যে বলবে তার সাথে দেখলে কি চুমা খাইতে যাবো, তার কদম বুচ্ছি করবো আমি? কি বলেন আপনারা প্রিয় দর্শক? 71 সালে নাকি পাক বাহিনী বাংলাদেশে কিছু করে নাই, কোনো তারা সন্ত্রাসী কার্যক্রম, কোনো অমানবিক কাজ করে নাই, মানবতা বিরোধী কাজ করে। কে বলেছে জানেন? ওই যে ভারতের চিঙ্কুবাম অরুন্ধতী রায়, ভারতের, যার মা হইলো বাঙালি হিন্দু, বাপ হইলো খ্রিস্টান, সাজানা অরুন্ধতী রায়, বুঝতে পারছেন? আবার দেখবেন যে সমস্ত নারী কয়দিন ধরে স্লোগান দিতেছে, দেখবেন বামপন্থী কিন্তু স্লোগান দিতেছে, নাম রহে গাছ রে পাল্লা কা, কেন বলেন নাম রহে গাছ রে রাম কা, কেন বলেন নাম রহে গাছ রে কৃষ্ণ ভগবান কা, তা তো বলে না। এত নিরপেক্ষ, এর প্রত্যেকটার বিয়ে হয়েছে, সবগুলো স্বামী হলো মুসলমান কমরেড, এই যে হিন্দু কমরেড, স্বামী মুসলমান। খুঁজলেন নামের আগে পিছিয়ে সব হয়, কোনো না কোনো ভাবে জঙ্গি লিঙ্ক পাবেন, নাহলে তার স্বামী মুসলমান। আপনি বিশ্বাস না খুঁজে দেখেন তাদের। আমি যেটা বলেছি সেটা সত্য কিনা আপনি খুঁজলেন। আরেকটা জিনিস আপনাকে বলি, আমি কেন এখন চেঁচাইতেছি কক্রোচ পার্টির বিরুদ্ধে, আমারও কিন্তু বেতন আছে। ভারতের আন্দোলন নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আপনাকে বলি, এই কক্রোচ পার্টি যদি আন্দোলনে সফল হয়, ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ধর্ম ধ্বংস হয়ে যাবে। লিখে রাখেন আমার কথা। এই কক্রোচ পার্টি আন্দোলন যেটা করতেছে, যদি তারা সফল হবে না, যদি হয়ে যায়, তাহলে দেখবেন এই ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ধর্ম সব ধ্বংস হয়ে যাবে। তাহলে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ধর্ম যদি ধ্বংস হয়ে যায়, আমার বাংলাদেশের বাঙালি সংস্কৃতি থাকবে, আমার বাংলাদেশের জারি সারি গান থাকবে, আমার বাংলাদেশের শিল্পকলা থাকবে, চিত্রকলা থাকবে, চলচ্চিত্র থাকবে, আমার বাংলাদেশের সঙ্গীত থাকবে? থাকবে না। সেই জন্য আমার বেদনা, আমার বাংলা ভাষা ধ্বংস হয়ে যাবে এই সমস্ত কক্রোচ পার্টিরা যদি সফল হইতে পারে দিল্লিতে। সেই জন্য আমি আর বিরোধিতা করি, সেই জন্য এর বিরোধিতা। বিশ্বাস হয় না? আমি লিখিত দিতে পারি, কোনো কারণে যদি কক্রোচ পার্টি সফল হয়, ভারতের হিন্দুরা প্রথমে তো পশ্চিমবঙ্গ একবার শ্যামাপ্রসাদ রক্ষা করে দিছে, পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটা, অন্তত হিন্দুল্যান্ড না হলে পশ্চিমবঙ্গে থাকার একটা হিন্দুদের জায়গা আছে। এই কক্রোচ পার্টি সফল হলে পশ্চিমবঙ্গে একটা হিন্দু থাকতে পারবে না, দিল্লিতে একটা হিন্দু থাকতে পারবে না। এখন বলবেন এটা কি করে সম্ভব? ঘটে নাই? প্রমাণ দেখাই দেই। মমতা ব্যানার্জির আমলে কি মুর্শিদাবাদ থেকে 3টা জেলা থেকে হিন্দুদের পালায় দৌড়াইতে হয় নাই? 90 দশকে কি কাশ্মীর থেকে লক্ষ লক্ষ হিন্দুদের পালাইতে হয় নাই? আর লাখ লাখ হিন্দু কি মরে নাই? তাদের মেয়েদের কি ঘরে রেখে দেয় নাই? তাদের বউ বাচ্চাকে ধরে রাখে নাই? মাইকে কি ঘোষণা দেয় নাই একটা হিন্দু থাকতে পারবে না? বলেছিল না? বলেছিল কিনা? ইতিহাস এগুলো প্রমাণ আছে। আর অন্যান্য যে সুলতান রাজ ছিল, তুর্কি রাজ ছিল, অমক ছিল, তমক ছিল, আরব, তুর্কি, ইরানি, তুরানি, কাবুলি আসছিল, তাদের কথা বাদ। ওটা তো যা ইচ্ছা তা করছেই, গণিমতের মাল বানায় ফেলেছিল পুরো ভারত। এটা তার বলার অপেক্ষা রাখে না, সেটা আলাদা কথা। তো ভারতের হিন্দুরা বিপদে পড়বে। বিজেপি সরকার যদি কোনো কারণে, যেদিন বিজেপি সরকার থাকবে না, আমি আর আগে বলেছি, সেই দিন বুঝবে বিজেপি সরকার না থাকলে কি হয়। যেমন এখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার না থাকলে কেমন হয় বুঝতেছে বাংলাদেশের জনগণ, তেমনি বিজেপি সরকার না থাকলে হিন্দুরা বুঝবে কেমন লাগে। চক্র বক্রবর্তীরা, বিকাশীরা এখনই তো গরুর মাংস খায়, তাই না? তখন কি হবে? ভারতের হিন্দু ধর্ম, ভারতের হিন্দু ধর্ম, হিন্দু যত ধর্ম আছে, হিন্দু ধর্ম মানে বৈদিক যত ধর্ম আছে, ভারতীয় যত ধর্ম, জৈন ধর্ম, তারপর আপনার বুদ্ধ ধর্ম, সব পার্সি ধর্ম, জৈন, বুদ্ধ, হিন্দু ধর্ম সব খতমে করে যাবে, পড়বেই, ঠেকে রাখতে পারবেন না। চাপা যতই মারবে। বামপন্থীরা হলো 1 নম্বর শত্রু, মনে রাখেন। বামপন্থীর শত্রু ভারত রাষ্ট্রের শত্রু না, বামপন্থীরা ভারতীয় সভ্যতা, সংস্কৃতি দুশ্মন 1 নম্বর। তাই করে আমার বই বিস্তারিত লেখা থাকবে। এই জন্য কক্রোচ পার্টির বিরোধিতা করি, কারণ আমার বাংলা সংস্কৃতিতে হুমকিতে পড়বে। কারণ ভারতে কি হলে না হলে আমার তো যায় আসে না, কিন্তু ওই যে প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে তাহলে আমার ঘর অনিরাপদ। তাই ভারতীয় সভ্যতা সংস্কৃতি যদি ধ্বংসের মুখে যায়, তাহলে আমার বাঙালি সভ্যতা সংস্কৃতি থাকবে না।
আমার দেশে গোল্লা সুট কেউ খেলতে পারবে না, আডুডু কেউ খেলতে পারবে না, বাংলা ভাষায় হয়তো কথা বলতে পারবে না, হয়তো বাংলা ভাষাটাও থাকবে না। সেই জন্য আমি ককরোচ পার্টির এই তথাকথিত যে জেন্দা মৃত ককরোচ পার্টি নিয়ে সমালোচনা করি, আমি আমার ব্যথাতে করি। জি, এবার আমি ওই বিপুল টক থেকে বারবার ফোন করতেছে, যেতে হবে চাই। একজন লিখছেন জি, একজন লিখেছেন ফরিদ ভাই হিস্টোরি উইটনেস ইউর, জি জি ঠিকই বলেছেন। হিস্টোরি হলো ইতিহাস সবসময় সাক্ষী দেয়, যে ইতিহাস থেকে শিক্ষা, ইতিহাস থেকে যে শিক্ষা নেবে না সেই ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে। আর এমনিতে ভারতের হিন্দুরা একটু কি বলবো, আর আমি গালি দিলাম না আজকার, যাই হোক একটু বোধাই আর কি, এটুকুই শুধু বলি। জি কমেন্টগুলো দেখাচ্ছি। জি হ্যাঁ, এই যে একটা দামি কথা বলেছেন ফরিদ ভাই, এবার আমার কথা জি এই কাজটা ঠিক, ওই আইনটাই করতে হবে, ওই আইন করতে হবে। এনজিওর টাকা আসলে কোথায় যায় সব দেখতে হবে, যে কোনো এনজিও সরকারি ফান্ডে আগে আসবে, ওখান থেকে যাবে। জি ফরিদ ভাইদের সত্যি কথা বলতে নাই, জি কিন্তু কাউকে না কাউকে বিড়ালের গলায় খন্ডি বাঁধতে হবে, তাই বলে যাচ্ছে। জি এই যে একজন লিখছে পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান ভাঙার পর তো পাকিস্তান ভাঙার দায় বঙ্গবন্ধু তো বিচার হচ্ছে, তার তার বাড়ি ভেঙে দিয়েছেন আপনারা, তো আর কি থাক বাদ আছে। এই জামাতে একটা লিখছে শেখ মুজিবের বিচার করবে। জি একজন লিখেছেন দমন করবে না, হয়ে গেছে। ঠিকই বলে রঞ্জিত রায় মাওবাদীদের সমর্থক ছিল, জি ঠিকই বলেছেন। হ্যাঁ একজন ঠিকই লিখেছেন ফরিদ ভারতবর্ষের পরিবর্তন হবে, সেটা হ্যাঁ ব্যালটের মাধ্যমে পরিবর্তন হলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। জি কিন্তু তাই বলে ব্যালটের মাধ্যমে আইসে, আপনি ব্যালটের মাধ্যমে এসে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ধর্ম ভারতীয় সঙ্গীত সব ধ্বংস করবেন, তাও তো হবে না ভাই, ওটাও ঠেকাইতে হবে। হ্যাঁ আরেক জামাতি চলে আসছে, কি কাল জামাতিরা এসে গেছে। ঠিক আছে, দেখেন বামপন্থীদের মিল দেখেন, বামপন্থীরা স্বপ্ন থেকে ভারত টুকরো হবে, আর মুসলমান স্বপ্ন থেকে গজওয়াতুল হিন্দ করবে। ভারতের মুসলমানেরা। একজন লিখেছেন এনজিও টাকা আসা বন্ধ, মুঘলদের ইতিহাস পড়ুন। জি ঠিক আছে, এটা করা উচিত। না মুঘলদের ইতিহাসও পড়তে হবে, যেটা সত্যি তারা কি কি নির্যাতন নিপীড়ন করেছে সেটাও লিখতে হবে। পড়া বন্ধ, ওটা জানাবেন কি কি করছে রাকাম, কি কি করছে, দেশকে কিভাবে লুট করেছে, এই দেশে কিভাবে নির্যাতন করছে, সেগুলো পড়ানো হবে, কোনো সন্দেহ নেই। একজন লিখেছে ভারতের এই মোল্লার মাথার মাথা গ্যাস্ট্রিক হয়েছে আর কি, তাই বলে। এই যে চলে এসেছে, এই যে এই যে এই যে এই যে এসেছে একজন, দেখছেন তো কি লিখছে। চলে এসেছে চিঙ্কুবাম, পেয়ারা পাকিস্তানি চলে মগা মধুদির চেলা চলে আসছে। এই যে একজন লিখেছে নন্দিতা নারায়ণের স্বামী হলেন রশিদ আনসারি, জি খুঁজে দেখেন এদের সাথে জঙ্গি এবং এর সাথে যোগাযোগ আছে। জি ওয়াংচুকের প্রথম বউ, দ্বিতীয় বউ, করেলার গীতার প্রথম বউ ইউরোপে। জি হুম একজন লিখছে কত আশা করেছে। জি জি আমার ভাইয়ের বলে খুব আশা নেই হয়েছে। জি নিরঞ্জিত আছে। জি ধন্যবাদ। হ্যাঁ ঠিকই বলেছেন, এই আন্দোলন।
জি ঠিকই বলেছেন, কেউ বেলুচিস্তানের পক্ষে একজন নামে নাই, তখন এদের মানবতা শেষ। বেলুচিস্তানের মুসলমানের একটা কথা না, এদের মানবতা বা এই চিঙ্গুবাম মানবতাবাদীদের কথা শেষ এখন। জি ঠিকই বলেছেন। হ্যাঁ, রেজনা বন্যা নয়, রেজনা হাসানova। জি দুঃখিত, আমি নামটা ভুলে বলে ফেলেছি। জি, জি ধন্যবাদ।